আমৃত্য ভালোবাসি তোকে। লেখনীতে সালমা চৌধুরী। পর্ব ৬৩। আবিরের আর্তনাদ শুনে মেঘ আবিরের বুক থেকে মাথা উঠিয়ে বিস্মিত নয়নে আবিরের মুখের পানে তাকিয়েছে। পূর্ণিমার চাঁদের আলোতে মেঘের দুদেয়াল আদলে গাল বেয়ে গড়িয়ে পড়া পানির দাগগুলো মুক্তার নেই চকচক করছে। মেঘের বিষণ্ণ চিত্তে নৈসর্গিক পুলক নিবরণ হচ্ছে। উদ্বিগ্ন আদল মুহূর্তেই বদলে গেছে মনোমুগ্ধতায়। আবিরের অন্তরে মর্মবেদী প্রবাহে প্রতিনিয়ত বিধ্বংস হওয়ার অবসন্ন দৃষ্টতায় মুহূর্তে সজ্জিত ফিরছে। আবিরের অচল চাহনি ছোট্ট মেঘের বুকের ভিতর আবদ্ধ হৃৎপিণ্ডটাকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। মেঘের পিঠ থেকে হাত সরিয়ে আবির অতীব আহ্বায় মেঘের দু চোখ মুছে দিয়েছে। মেঘ তখনও ছোট্ট হাতেই সর্বশক্তি দিয়ে আবিরকে জড়িয়ে ধরে আছে। আবির গালির পানি মুছে দু হাতে মেঘের দুগালে হাত রেখে নিরেট দৃষ্টিতে তাকিয়ে পূর্বের ন্যায় আবারও জিজ্ঞেস করলো, ম্যাম, আমাকে কি 5টা মাস সময় দেওয়া যাবে? আবিরের আজ্ঞাসূচক প্রশ্ন শোনামাত্রই মেঘের চোখ থেকে এক ফোঁটা অশ্রু গাল পর্যন্ত নামতেই আবির নিজের বৃদ্ধাঙ্গুল সহিত সেই গতি থামিয়ে দিয়ে মুখ গম্ভীর ভাব বজায় রেখে বলল, মাস বাদ দিলাম, মাত্র 150 দিন হলেই চলবে। ঘুম ভাঙলেই 149 দিন চলবে। মেঘের মুগ্ধ চাহনিতে আবারও বিষাদ নেমেছে। বুকের ভেতর তীব্র অভিমান জমেছে। অভিমানী মুখখানা দেখে আবিরের বুকে যন্ত্রণা তীব্র হতে শুরু করেছে। গত দিনগুলোতে মেয়েটাকে অবহেলা করে নিজেকে যতটা শক্ত রাখার চেষ্টা করেছিল, সেই সব কিছু মুহূর্তে পরিবর্তন হয়ে গেছে। আবির নিজেকে নিরত্ন করতে আকাশের পানে তাকিয়ে দু চোখ বন্ধ করে সঙ্গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল। হঠাৎ অনুভব করলো আবিরের পিঠ থেকে মেঘের দুহাত সরে গেছে। আবির তৎক্ষণাৎ চোখ মেলল। ততক্ষণে মেঘের শরীর হেলে পড়ছে। আবির তড়িৎ বেগে মেঘকে আঁকড়ে ধরে আর্তনাদ করে উঠল, এই মেঘ, কি হয়েছে তোর? মেঘের নিস্তেজ দেহ আবিরের গায়ে ডলে পড়ে আছে। আবির অনর্গল ডাকছে, কিন্তু মেঘের হুঁশ নেই। মেঘকে কোলে নিয়ে সুপাই হেলান দিয়ে বসিয়ে দ্রুত পানি এনে মেঘের চোখে মুখে ছিটিয়ে দিচ্ছে আর অবিরত ডেকে যাচ্ছে। সকাল থেকে করা একের পর এক অনিয়ম, মনের বিরুদ্ধে সারাদিন উত্তপ্ত ক্ষিপ্ততায় নিজেকে প্রতহ করার তীব্র প্রচেষ্টা, বুকের ভেতরের কষ্ট চেপে রাখার উদ্যত, তার সঙ্গে অনাবশ্যক কান্নার ফলে মেঘের দেহ নিস্তেজ হয়ে পড়ছে। মিনিট দশকের মধ্যেই মেঘ পিট পিট করে চোখ মেলল। আবির ছাদের ফ্লোরে বসে মেঘের দুহাত আঁকড়ে ধরে আকুল কণ্ঠে ডেকেই যাচ্ছে। আবিরের বিধ্বস্ত চেহারা দেখে মেঘের বুকের ভেতরটা মুচড় দিয়ে উঠছে। মনের অন্তরালে চলছে একের পর এক প্রশ্নের ছুটাছুটি, কিন্তু তার একটাও শ্বাসনালী পেরিয়ে মুখ পর্যন্ত আসতে পারছে না। আবির আকুল কণ্ঠে শুধালো, কি হয়েছে তোর? আবিরের প্রশ্নে মেঘের ধ্যান ভাঙ্গি চিমুক নামিয়ে আস্তে করে বলল, আমার মাথা কেমন করছে। আবির শ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করার উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, এত পাগলামি কেন করিস? তুই তো জানিস কাঁদলে তোর মাথা ব্যথা করে, শ্বাসকষ্ট হয়, তবে কেন এমন করিস? নিজের প্রতি যত্নশীল হবে কবে? আবিরের আদর মাখা একের পর এক প্রশ্ন শুনে মেঘের অভিমানী মনে রাশি রাশি অভিমান ভর করেছে। মুখটা আগের থেকেও বেশি চুপচে গেছে। মেঘ আবিরের দিকে তাকিয়ে উদাস ভঙ্গিতে বলল, আমি পৃথিবীর শ্রেষ্ঠ অনুকুণ্ঠিত হব, নিজেকে প্রতিহত করে নিজেই আশাহত হব। আবির মলিন হেসে বলল, আমাকে জ্বালাতে তোর খুব ভালো লাগে, তাই না? মেঘ না চাইতেও ক্ষীণ হাসল, তবে হাসিটা পূর্বের নেই প্রাণহীন। আবির ঠান্ডা কণ্ঠে হুমকি দিল, আমি যাওয়ার পর যদি কোনোভাবে শুনতে পারি যে তুই সৎ ইচ্ছায় নিজেকে নিজে আহত করছিস, তাহলে এই আবির আর পাবি না। চুপচাপ রুমে যা। মেঘ নিরাশ হয়ে বলল, আমি রুমে যাব না। আবির ফ্লোর থেকে উঠে ট্রাউজারে ধুলো জেরে ব্যস্ত ভঙ্গিতে জিজ্ঞেস করলো, রুম পর্যন্ত দিয়ে আসতে হবে? মেঘ আকাশের পানে তাকিয়ে উষ্ণ স্বরে বলল, চাঁদটা খুব সুন্দর, তাই না? আবির আর চোখে চাঁদের পানে তাকিয়ে মুখের গম্ভীর ভাব সরিয়ে মেকি স্বরে বলল, তোর থেকে বেশি না। মেঘ মলিন হেসে স্বাভাবিক কণ্ঠে বলল, যে অনলের উত্তাপে সদাই জ্বলতে যাচ্ছি, সে অনলে ঘিট নাই বা ডাললেন। আমি উন্মাদ হতে পারি, তবে বিবশ নয়। আবির মেঘের পাশে শুকাই বসে নিজের হাঁটুতে দু হাতে বরফ হলে মাথা নিচু করে ফ্লোরের দিকে তাকিয়ে তপ্ত হয়ে বললে উঠল, এজন্য আমি বাসায় কিছু বলতে চাইনি। ভেবেছিলাম এখানে পৌঁছে ফোন করে জানাবো, কিন্তু আব্বু জানিয়ে দিয়ে সব কিছু এলোমেলো করে দিয়েছে। মেঘ কপাল গুটিয়ে সূক্ষ্ম নেত্রে আবিরের দিকে তাকিয়ে আর্তনাদ করে উঠল, আপনি আমায় না জানিয়ে চলে যেতে পারবেন? হয়তো। এর দু হাতে আবিরের বাহু শক্ত করে ধরে আবিরের শক্ত পুত্ত পায়ে পেছে মাথা হেলিয়ে মিনমিন করে বলল, আপনি বড্ড নিষ্ঠুর। আবির আর চোখে চেয়ে বলল, তাহলে নিষ্ঠুর মানুষটার পাশে বসে আছিস কেন? রুমে চলে যা। মেঘ অনুস্ব কণ্ঠে জবাব দিল, নিষ্ঠুর মানবের নিষ্ঠুরতাই আমায় বন্দি করে ফেলেছে।
আমি এখন কি করব? আবির মোলায়েম কণ্ঠে বলল। নিষ্ঠুর মানবের জন্য প্রতীক্ষা করবি। আবির একটু থেমে আবার বলল, শোন, আমি চাই না আমার অবর্তমানে তুই নিজেকে উন্মুক্ত মনটাকে বন্দি করে নিজেকে কষ্ট দেস। তোর জীবন যেভাবে চলছিল সেভাবেই চলবে। বন্ধু, আড্ডা, পড়াশোনা, তাছাড়া যা যা করতে ভালো লাগে সব করতে পারিস। যদি ঘুরতে ইচ্ছে করে তানবীরকে বললেই নিয়ে যাবে। মন খারাপ লাগলে ফুপ্পির সাথে দেখা করে আসিস। সব থেকে বড় কথা, যদি কখনো আমার সাথে কথা বলতে ইচ্ছে করে তাহলে নির্দ্বিধায় কল দিস। হোক রাত 2টা কিংবা 12টা, তোর যখন ইচ্ছে হবে তখনই কল দিবি। যা ইচ্ছা তাই বলতে পারিস। যদি মাঝরাতে টিকটিকি কিংবা ব্যাঙের স্বপ্নে ঘুম ভাঙে আর সেই স্বপ্নের কথা শেয়ার করতে ইচ্ছে হয়, তবে সঙ্গে সঙ্গে আমায় কল দিবি। সব সময় মনে রাখবি, কোথাও কেউ একজন তোর চিন্তায় নিরন্তর মগ্ন আছে। মেঘ নিশ্চুপ বসে আছে। আবির গলা খাকানি দিয়ে আস্তে করে বলল, সেই সাথে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমি চলে যাওয়ার পর আমার নিষেধাজ্ঞা অমান্য করে যদি নিজেকে কষ্ট দেস, তবে আমি আবির তোকে চিনি না। মাইন্ডেড। মেঘ আবিরের হাত ছেড়ে সোজা হয়ে বসেছে। প্রিয় মানুষের সঙ্গ পেতে মন সায় দিলেও আজ শরীরটা সায় দিচ্ছে না। সারাদিনের উন্মাদতা মেঘের চোখে মুখে ফুটে উঠেছে। মাথা অনবরত ঘুরছে, চোখে ঝাপসা দিচ্ছে। নিজের সাথে নিজে বিগ্রহ করেও ঠিক থাকতে পারছে না। একবার মাথা চেপে ধরেছে, একবার আকাশের পানে তাকাচ্ছে, আবার আবিরকে দেখছে। মেঘের অস্থিরতা বুঝতে পেরে আবির শান্ত স্বরে শুধালো, শরীর কি বেশি খারাপ লাগছে? মেঘ উপর নিচ মাথা নেড়ে বলল, হ্যাঁ, ঘুমালে হয়তো ঠিক হয়ে যাবে। চল তোকে রুমে দিয়ে আসি। মেঘ শক্ত কণ্ঠে বলে উঠল, আমি রুমে যাব না, এখানেই থাকবো। আবির নড়েচড়ে পা তুলে বসে মেঘকে কাছে টেনে আবিরের উরুতে শুইয়ে দিয়েছে। আকম্বিত ঘটনায় মেঘের সর্বাঙ্গ শিহরিত হচ্ছে। বুকের ভিতরে টালমাটাল অবস্থা সামলাতে বারংবার ব্যর্থ হয়ে যাচ্ছে। আচমকা আবিরের স্পর্শ মেঘকে নাজেহাল করে তুলছে, তবে আবিরের সেদিকে বিশেষ মনোযোগ নেই। আবির ব্যস্ত মেঘের লম্বা চুল সামলাতে। মেঘের বুকের বাঁ পাশে হৃৎপিণ্ড কম্পন বাহির হতে শোনা যাচ্ছে। লজ্জায় আড়ষ্ট হয়ে চোখই খুলতে পারছে না। সেই সঙ্গে শরীরের দুর্বলতার জন্য ওঠার চেষ্টা করতে পারছে না। আবিরের এক হাত মেঘের চুলে খুব যত্ন সহকারে মেঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মেঘ ভেতরে ভেতরে আবিরের কোল থেকে ওঠার চেষ্টা করছে। আস্তে আস্তে সাইডে সরে যাচ্ছে। আচমকা আবির অন্য হাতে মেঘের পেটের পাশে হাত রেখে মেঘের শরীর সোফার মাঝ বরাবর এনে উষ্ণ স্বরে বলল, কথা না শুনলে সোজা রুমে ফেলে দিয়ে আসবো। তারপর কান্নাকাটি করবি না, বলে দিলাম। আবিরের উষ্ণ স্পর্শে মেঘের নিঃশ্বাস আটকে গেছে। সেই সঙ্গে বাড়ি কণ্ঠে হুমকির মেঘ সম্পূর্ণ শান্ত হয়ে গেছে। চোখ বন্ধ করে ঘন ঘন শ্বাস ছাড়ছে। আবির মেঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, সেই সঙ্গে মেঘকে শীতল কণ্ঠে বোঝাচ্ছে। আবিরের বিস্তর আলাপচারিতায় মেঘ ধীরে ধীরে চোখ মেলল। উজ্জ্বল আলোতে আবিরের মায়াময় মুখখানার তাকিয়ে মনে মনে আওড়ালো, এত কথা বলতে পারছেন, অথচ একবারের জন্য কি ভালোবাসি শব্দটা বলা যায় না? সারা জীবনের জন্য আমাকে আপনার ভালোবাসার চাদরে মুড়িয়ে নেওয়া যায় না? আবির শান্ত স্বরে জিজ্ঞেস করলো, কি ভাবছেন? এক চোখ সরিয়ে মুচকি হেসে বলল, কিছু না। মেঘের অসীম আকাশে জল করা চাঁদের পানে চেয়ে আছে, আর আবির নেশাক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের মায়াবী আদলে। আবিরের বুকের বাঁ পাশে যেই চাঁদের অবস্থান, সেই চাঁদ আজ আবিরের কোলে শুয়ে আছে। আবির না চাইতেও আজ তার একান্ত চাঁদের রূপ তার মায়াময় নিজেকে জাহির করতে বাধ্য হয়েছে। বেসামাল দশা কত সময় পেরিয়েছে সেদিকে কারো হুঁশ নেই। আবিরের আওত্তায় এক সময় মেঘ আবিরের কোলে শুয়েই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। আবির তখনও মায়াবী দেশটিতে মেঘের ঘুমন্ত মুখখানা দেখছে। প্রায় শেষ রাতের দিকে আবির মেঘকে তার রুমে দিয়ে গেছে। আবির মেঘের মাথায় হাত বুলিয়ে আলতোভাবে মেঘের কপালে একটা চুমি খেয়ে ভেজা কণ্ঠে বলল, খুব মিস করবো তোকে। আবির উঠে যেতে নিলেই মেঘ ঘুমের ঘুরে আবিরের টি শার্ট খামচে ধরেছে। আবির উঠতে চেয়েও থমকে গেছে। এই হাত ছাড়িয়ে চলে যাওয়া আবিরের পক্ষে অসম্ভব, তাই চুপচাপ মেঘের পাশে বসে পড়েছে। সকাল হয়ে গেছে। মেঘ হাত ঘুম ভেঙেই আশেপাশে তাকিয়ে নিজেকে রুমে আবিষ্কার করলো। তৎক্ষণাৎ ঘড়ির কাঁটা টিকটিক করে উঠল। মেঘ চোখ ঘুরিয়ে ঘড়ির দিকে তাকাতেই দেখলো ঘন্টার কাঁটা ঠিক 11টায়। মেঘ এক লাফে শোয়া থেকে উঠে আকপাস না ভেবেই বিছানা থেকে নেমে ছুটতে শুরু করলো। মাথা ঘুরছে, চোখ অন্ধকার হয়ে আসছে, তবুও মেঘ থামছে না। রুম থেকে বেরিয়ে বেলকনিতে বেরিয়ে আবিরের রুমের সামনে এসে থমকে দাঁড়ালো। রুমের দরজা আটকানো। দরজার বাইরে জলজল করছে একটা সিলভার রঙের তালা। মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বুকে হাত রেখে এক পা করে পেঁচাতে শুরু করলো। দু চোখ ছলছল করছে। সদ্য ঘুম ভাঙ্গায় ঠিকমতো তাকাতে পারছে না।
আচমকা আবার ছুটতে শুরু করেছে। পাবে না জেনেও তানবীর মিম সহ নিচে প্রত্যেকটা রুমে আবিরকে খুঁজছে। এমনকি বাড়ির মেন গেট পর্যন্ত ছুটে গেছে। বাসায় তেমন কোনো মানুষ নেই। মিমাদি স্কুলে, তানবীর নিজের কাজে ব্যস্ত, মুজাম্মেল খান অফিসে, হালিমা খান আর মালিহা খান ডাক্তারের কাছে গেছেন, আকলিমা খান নিজের রুমে ঘুমাচ্ছেন। মেন গেট থেকে এক দৌড়ে ছাদে গিয়ে সোফার কাছে গিয়ে থামলো। গতরাতে যে সোফায় আবিরের কোলে মাথা রেখে শুয়েছিল, সেই সোফার সামনেই ফ্লোরে বসে হাউমাউ করে কান্না শুরু করেছে। সূর্যের প্রখর আলোয় মাথার উপর চলে এসেছে। গতকালের রেস্টটাই ঠিক মতো কাটেনি, তার মধ্যে আজও তাই করছে। মেঘকে থামানোর জন্য আবির, তানবীর, মিম, কিউরিয়াস উপস্থিত নেই। মেঘ চিৎকার করে কাঁদছে। কাঁদতে কাঁদতে বারবার দম আটকে যাচ্ছে, তবুও থামছে না। রোদের তাপে সারা শরীর ঘেমে একাকার অবস্থা। তার ওপর চুল ছড়িয়ে বসে আছে। ঘন্টা দুয়েক পর মেঘ আবারও দৌড়ে রুমে গেছে। রুমে ঢুকতেই চোখে পড়ে টেবিলের উপর একটা চিরকুটে ছোট্ট করে লেখা, ভোরের স্বপ্নের মতোই সত্যি হয়ে ফিরব কোনো এক অবসন্ন অপরাহ্নে, অপেক্ষায় থেকো মাই ডিয়ার স্পেরো। ওয়ার্ড্রোব থেকে আবিরের সেই সাদা শার্টটা বের করে চিরকুট হাতে দপ করে ফ্লোরে বসে দুহাতে শার্ট জড়িয়ে আবারও কাঁদতে শুরু করেছে। গতরাতে আবিরের এত করে বোঝানোর পর সব বলে গগন কাঁপানো কান্নায় ব্যস্ত হয়ে পড়েছে। 2টার দিকে তানবীর বাসায় আসছে। কাকিয়াকে জিজ্ঞেস করে সরাসরি রান্নাঘর থেকে খাবার নিয়ে মেঘের রুমের সামনে হাজির হয়েছে। দরজায় ডাকতে মেঘ আবিরের শার্টটা বালিশের নিচে লুকিয়ে চোখ মুখ পানি দিয়ে মুছতে মুছতে ব্রাশ হাতে নিয়ে দরজা খুলে দিল। তানবীর ব্রুকুচকে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, মাত্র উঠছিস? হ্যাঁ, ঠিক আছে, ফ্রেশ হয়ে আয়। মেঘ হাত মুখ ধুয়ে আসতেই তানবীর হাতের প্লেট এগিয়ে দিয়ে বলল, খেয়ে নে। খিদে নেই, পরে খাবো। তানবীর চোখ গুলগুল করে তাকাতেই মেঘ চিবুক নামিয়ে ফেলেছে। তানবীর শক্ত গলায় আবার বলল, তোর মুখে না শুনতে সব কাজ ফেলে বাসায় আসিনি আমি। দেখি হা কর। খাওয়ানো শেষে যাওয়ার সময় মেঘ উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আবির ভাই কখন গেছেন? সকালে। মেঘ স্তব্ধ হয়ে বসে আছে। তানবীর চলে গেছে। মেঘ কিছুক্ষণ বসে থেকে দরজা বন্ধ করে বালিশের নিচ থেকে আবিরের শার্ট বের করে আবার কান্না শুরু করেছে। মিম স্কুল থেকে ফিরেই মেঘকে দেখতে আসছে। মেঘ তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। প্রচণ্ড মাথা ব্যথায় মেঘের চেহারা গুটগুটে অন্ধকার হয়ে গেছে। চোখ মেলে ঠিকমতো তাকাতেও পারছে না। মিমকে জড়িয়ে ধরে আবারও কাঁদতে শুরু করেছে। সেই 11টা থেকে চলছে মেঘের নিরবধি কান্না, কখনো বেশি কখনো বা কম। ঘড়ির কাঁটা থমকে আছে সূর্যাস্তের পূর্ব মুহূর্তে। কিছু অনুভূতিহীন শব্দ এখনো বুকের ভেতর চাপা পড়ে আছে, যা কান্নার রূপে প্রতিনিয়ত বুক করে বেরিয়ে আসছে। বেলকনির দেয়ালে পিঠ ঠেকিয়ে নীরের দৃষ্টিতে তাকিয়ে আছে দূর আকাশের পানে। দু চোখ রক্তাভ হয়ে আছে। শরীরের ভিতর ধীরে ধীরে বাসা বাঁধছে এক অজ্ঞাত অতুষ্টি। গতকাল থেকে আজ অবধি যে জ্বর মেঘের মনের উপর দিয়ে চলছে তার কোনো অন্ত নেই। রাত পেরিয়ে সকাল হয়ে গেছে। আবির ঠিকঠাক মতো পৌঁছে মেসেজ করে জানিয়েছে গভীর রাত ছিল বলে কাউকে কল দেয়নি। সকালের দিকে একের পর এক কল দিচ্ছে, কিন্তু কেউ বাসায় কল রিসিভ করছে না। এমনকি তানবীরও কল রিসিভ করছে না। কিছুক্ষণের মধ্যে আবিরের শরীর কাঁপতে শুরু করেছে। বুকের ভেতর অজানা বই কাজ করছে। আকপাস না ভেবেই কল দিল আলী আহমদ খানের নাম্বারে। আলী আহমদ খান কল রিসিভ করে শান্ত স্বরে জিজ্ঞেস করলেন, কখন পৌঁছালে? সব কিছু ঠিকঠাক আছে? তুমি সুস্থ আছো? রাতে আসছি। জি আলহামদুলিল্লাহ। কিন্তু বাসায় কেউ আমার কল রিসিভ করছে না কেন? আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে জবাব দিলেন, বাসায় কেউ না থাকলে কল রিসিভ করবে কিভাবে? কোথায় গেছে সবাই? হাসপাতালে। আবির উদ্বিগ্ন কণ্ঠে বলল, কেন? কার কি হয়েছে? আলী আহমদ খান উদাস ভঙ্গিতে বললেন, গতকাল রাত থেকে মেঘ মামুনির জ্বর, মাথা ব্যথা, এক পর্যায়ে প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়েছে। তাই বাধ্য হয়ে রাত 2টার দিকে হাসপাতালে নিয়ে গেছে। সবাই এখনও হাসপাতালেই। অতি সংখ্যায় আবিরের আঁখি যুগল রক্তাভ হয়ে উঠেছে। উদ্বিগ্ন আদল বদলে মুহূর্তে রণমূর্তি ধারণ করেছে। বুকের ভেতর অবস্থিত হৃৎপিণ্ডটাও ভয়ঙ্কর রকমের কাঁপছে। কপাল গুটিয়ে রুমের ছাদের দিকে তাকিয়ে সবটুকু শক্তি দিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। আবিরের অক্ষিপট ভিজে আসছে। আলী আহমদ খান কোমল কণ্ঠে বললেন, আমি আসার সময় দেখে আসছি ঘুমাচ্ছে, তুমি বরং তানবীরকে কল দাও। আবির আস্তে করে গলা খাকানি দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ঠিক আছে, রাখছি। আবির কল কেটে সঙ্গে সঙ্গে তানবীরকে কল দিল। আগেও বেশ কয়েকবার কল দিয়েছে, কিন্তু তানবীর কল রিসিভ করেনি। ভেতরে ক্রোধ আবিরকে তামাটে চেহারা স্পষ্ট বেশি উঠছে। তিনবারের মাথায় তানবীর কল রিসিভ করলো। তানবীর কিছু বলার আগেই আবির রাগান্বিত কণ্ঠে চেঁচিয়ে উঠল,
তোরা দুই ভাই বোন কি শুরু করেছিস? আবিরের রাগান্বিত কণ্ঠ শুনে তানবীরের অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে। ডুব গিলে বিদ্যুৎ গলায় বলল, সরি ভাইয়া, একটু ব্যস্ত ছিলাম। আবির পূর্বের ন্যায় আবারও বলে উঠল, কিসের ব্যস্ততা দেখাচ্ছিস? তোর বোন হাসপাতালে ভর্তি, এটা আমাকে জানানোর সময় হলো না তোর? এত ব্যস্ততা তোর? তানবীর ব্যস্ত ভঙ্গিতে জানতে চাইল, তোমাকে কে বলছে? আবির ক্রোধে ফুটে যাচ্ছে, বিরক্তি নিয়ে বলল, বাহ, তার মানে তুই আমাকে জানাতেই চাইছিলি না? তানবীর আমতা আমতা করে বলতে শুরু করলো, বিষয়টা এমন না, তুমি এতটা জার্নি করে গেলে, ওই অবস্থায় রাতে তোমাকে জানালে তুমি শুধু শুধু দুশ্চিন্তা করতে, সেজন্য বলিনি। আবির গম্ভীর স্বরে বলল, ও আচ্ছা, তোর বোন অসুস্থ, এমনকি হাসপাতালে ভর্তি, এটা আমার জন্য খামাখা দুশ্চিন্তার বিষয়, খুব ভালো বলছিস। তানবীর খুব শান্ত গলায় বলল, ভাইয়া প্লিজ তুমি মাথাটা ঠান্ডা করো। ওর শ্বাসকষ্ট এখন অনেকটাই কমেছে, মানসিক প্রেশার আর অতিরিক্ত কান্না করাই এমনটা হয়েছে। ডাক্তার বলেছে সিরিয়াস কিছু না, তবে আবির হুঙ্কার দিয়ে উঠল, তবে কি? ডাক্তার আশঙ্কা করছে এভাবে চলতে থাকলে বড় কোনো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে রাজবাড়ি কণ্ঠে বলে উঠল, তোরা দুই ভাই বোন মিলে আমায় খুন করে ফেললে আজ এই দিনটা দেখতে হতো না। তোর বোনকে এতটা সময় নিয়ে বুঝিয়েছি, বারবার ওয়ার্নিং দিয়েছি, অথচ তোর বোন আমার কথার কি প্রতিদান দিল? আসার আগে তোকে 100 বার বলছি ওকে একা ছাড়িস না, তারপরে তুই একা ছেড়ে দিলি। আব্বু চাচ্চুর মতো তোরাও প্রমাণ করে দিলি আমি মানুষটা অপরিচিত, আর আমার অভিস্পাগুলো বড্ড ঠুনকো। তোদের আচরণে নিজেকে আজ পৃথিবীর শ্রেষ্ঠ অপকৃষ্ট মানুষ মনে হচ্ছে। যেখানে সামান্যতম মূল্য আমার নেই, সেখানে কথা বলা আমার শোভা পায় না। ভালো থাকিস, আর তোর বোরকে যত্নে রাখিস। আল্লাহ হাফেজ। এক আকাশ সমান অভিমান নিয়ে আবির কথাগুলো বলেছে। তানবীর কিছু বলার আগেই আবির কল কেটে দিয়েছে। কল ব্যাক করতে করতে আবির ফোন বন্ধ করে ফেলেছে। এদিকে মেঘের শরীরের অবস্থা এখন অনেকটাই খারাপ। আবির যাতে দুশ্চিন্তা না করে তার জন্য তানবীর ইচ্ছাকৃত কোনো কিছু বলতে চায়নি, অথচ তাই হলো। আবির, মেঘ আর তানবীর দুজনকেই ভুল বুঝে কল কেটে দিয়েছে। মেঘের এই সমস্যা ছোট থেকেই ছিল। বাসায় কোনো বিষয়ে খুব বেশি বকা খাওয়া কিংবা পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়া, ছোটবেলা আবিরের হাতে থাপ্পড় খাওয়ার পর সপ্তাহখানেক জ্বরে ভোগা, এগুলো হওয়ার হামেশাই হয়ে থাকে। কিন্তু ইদানিং তার সাথে যোগ হচ্ছে শ্বাসকষ্ট নামক এক গুরুতর সমস্যা। আবির কাছ থেকে রিয়াকে না দেখলেও রাকিবের মুখে বরাবরই রিয়ার অসুস্থতার কথা শুনে এসেছে। সেই আতঙ্কে মেঘকে সবসময় দূরে দূরে রাখতে চেয়েছে, কিন্তু মেঘের অপরিমেয় আয়ত্তা আর অনুরাগ ধীরে ধীরে নিজেকে জাহির করতে বাধ্য হয়েছে, যার ফলশ্রুতিতে আজ এই দিনটার মুখোমুখি হতে হচ্ছে। তানবীর রুমে এসে মেঘের পাশে বসে একটা চেয়ারে বসে অনজ্ঞ দৃষ্টিতে মেঘের ঘুমন্ত আদলে চেয়ে আছে। হালিমা খান মেঘের মাথায় অনবরত জলপট্টি দিচ্ছেন, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। মালিয়া খান হাতে পায়ে মালিশ করছেন। মোজাম্মেল খান কাছের একটা চেয়ারে চুপচাপ বসে আছেন। তানবীর মেঘের দিকে তাকিয়েই থেকে মনে মনে বলল, চোখের সামনে বোনের স্বপ্নময় জীবনটাকে প্রতিনিয়ত ধ্বংস হতে দেখছি, হাসির আড়ালে কষ্ট লুকাতে দেখেছি। এই অবস্থায় আমি তাকে ঠিক কী বলে সান্ত্বনা দিতাম? মুখের ওপর ধমক দিতে গেলে আগে নিজের কলিজায় আঘাত লাগে। আমি তো সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু তবুও ঠিক রাখতে পারিনি। আমি সত্যিই দুঃখিত ভাইয়া। তানবীর চেয়ারে বসে আবিরকে একের পর এক মেসেজ দিচ্ছে, বিস্তারিত সব ঘটনা বলছে, কিন্তু আবিরের কোনো রেসপন্স নেই। মোজাম্মেল খান তানবীরকে উদ্দেশ্য করে হঠাৎই তপ্তস্বরে জিজ্ঞেস করলেন, আবিরের সাথে কথা হয়েছে? ও কি ঠিক মতো পৌঁছেছে? তানবীর মাথা নিচু করে ধীর কণ্ঠে বলল, হ্যাঁ। মেঘের অসুস্থতার কথা জানিয়ে দিয়েছ? তানবীর ভারী কণ্ঠে জবাব দিল, আমি জানাইনি, তবে হয়তো বড় আব্বু জানিয়েছে। মোজাম্মেল খান কপাল কুটিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, ভাইজানের কি দরকার ছিল ছেলেটাকে জানানোর? শুধু শুধু দুশ্চিন্তা করবে। আব্বুর চিন্তাধারার সাথে তানবীরের চিন্তাধারা মিলে গেছে থেকে তানবীর মাথা নিচু করে নিঃশব্দে হাসল। এক সায়ান্নে মেঘ বেলকনিতে দাঁড়িয়ে বিষণ্ণ চিত্রে দূরের একটা ল্যাম্পপোস্টের ক্ষুদ্র পরিসরে আলোর পানে অপলক দৃষ্টিতে চেয়ে আছে। 1 সেকেন্ডের জন্য পলক ফেলতে বেমালুম ভুলে গেছে। 5 দিনের প্রখর অসুস্থতায় অবসান করে আজ মেঘের শরীরের অবস্থা কিছুটা ভালো হয়েছে, তবে মনের অবস্থা এখনও দুর্বিষহ। এই 5 দিনে জ্বরের ঘুরে দুনিয়াবি কোনো হদিশ ছিল না মেঘের। আজ সন্ধ্যার আগে আগে বিছানা থেকে উঠে বেলকনিতে এসে দাঁড়িয়েছে। গত 5 দিনে না দেখেছে সূর্যোদয় না সূর্যাস্ত। আবির বাড়ি নেই 6 দিন হলো। এর মধ্যে আবিরের কণ্ঠস্বর পর্যন্ত শুনেনি। দীর্ঘ সময়ের ঘুর কাটিয়ে ক্লান্ত শরীর নিয়ে গুটি গুটি পায়ে রুমে গেল। টেবিলের উপর ফোনটা বন্ধ অবস্থায় পড়ে আছে। মেঘ ফোনটা চার্জে দিয়ে আবারও শুয়েছে। কিছুক্ষণ পরেই হালিমা খান রুমে আসছেন। ওনার নাকি খানিক বাদে মোজাম্মেল খানও মেয়ের পছন্দ মতো বেশ কিছু খাবার নিয়ে আসছেন।
মেঘ মোটামুটি সুস্থ হয়েছে শুনে একে একে সবাই রুমে হাজির হয়েছে। সবার দৃষ্টি এক মেঘেতে স্থির হয়ে আছে। ইদানিং তানবীরও বেশিরভাগ সময় বাসায় থাকার চেষ্টা করে। মোজাম্মেল খান আহ্লাদি কণ্ঠে মেয়েকে একের পর এক খাবার সাধছেন। আলী আহমদ খান টুকিটাকি কথা বলছেন, ওনাদের সঙ্গে মালিহা খানও এটা সেটা বলছেন। হালিমা খান মেঘের মাথার পাশে বসে চুপচাপ মায়ের মেঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। তানবীর দরজার পাশে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছেন। গত কয়েকদিনে আবিরের মাথা ঠান্ডা করতে তানবীর সহ রাকিব, রাসেল, রিমনরা সবাই যথাসম্ভব চেষ্টা করেছে, কিন্তু আবিরের রাগ কমার বদলে উল্টো বেড়েই চলেছে। তাদের একের পর এক আহ্লাদি কথা শুনে মেঘ মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। পুরো রাজ্যের কথার বীরে কারো মুখে একবারের জন্য আবিরের নামটা উঠছে না। মেঘ সবাইকে এক নজর দেখে মলিন হেসে মনে মনে আওড়ালো, ওরা এমন কেমন বোঝে না, ওরা আসল কারণও খোঁজে না। মেঘের দু চোখ ছলছল করছে, চোখের কার্নিশ বেশে এক ফোঁটা অশ্রু কানের লতি পেরিয়ে গেছে। হালিমা খান উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কাঁদছিস কেন? মেঘ দুই আঙ্গুলে চোখের পানির দাগ মুছে একগাল হেসে বলল, কই, কাঁদছি না তো। সবাই সবার মতো চলে গেছে। হালিমা খান মেঘের পাশে বসে আছেন। তানবীর একটু পর পর এসে দেখে যাচ্ছে। চার্জ থেকে ফোন খুলে মেঘ ফোন ওপেন করলো। হালিমা খান তখনও মেঘের পাশে বসা। মেঘ একে একে কল লিস্ট, সোশ্যাল মিডিয়া সব চেক করলো, কিন্তু কোথাও আবিরের কোনো মেসেজ নেই। এমনকি আবির কোথাও সক্রিয় নেই। একরাশ আশা নিয়ে মেঘ ফোনটা হাতে নিয়েছিল, অথচ রেখেছে একরাশ হতাশা নিয়ে। বুকের ভেতরে ছুটাছুটি করা অদৃশ্য অনুভূতিরা প্রতিনিয়ত কোমল হৃদয়ে তীরের ন্যায় আঘাত করছে। তীব্র অভিঘাত সহ্য করতে না পেরে মেঘ মায়ের কোলে মাথা রেখে নিঃশব্দে কাঁদতে শুরু করেছে। 5 মিনিট পরে মোজাম্মেল খান হাতে ফোন নিয়ে রুমে আসছেন। ফোনটা হালিমা খানের হাতে দিয়ে স্বাভাবিক কণ্ঠে বললেন, আবিরের সাথে কথা বলো। হালিমা খান ফোন কানে নিতে ওপাশ থেকে আবিরের কণ্ঠস্বর কানে বাজলো, আসসালামু আলাইকুম। আবিরের কণ্ঠ শোনা মাত্রই মেঘ চক্ষু মেলে আম্মুর মুখের দিকে তাকালো। হালিমা খান শীতল কণ্ঠে বললেন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তোমরা কেমন আছো? আমরা আর কেমন থাকবো, 5 দিন পর আজকে মেঘের একটু হুঁশ আসছে। এই মেয়েকে নিয়ে কি করবো না করবো কিছুই বুঝতে পারছি না। তোর কি অবস্থা? তোকে কল দিলে পাওয়া যায় না? ওখানে গিয়ে আমাদের কথা মনেই পড়ে না নাকি? আবির মৃদস্বরে বলল, সবকিছু গুছাতে একটু সময় লাগছে। মেঘের বেজা চোখে নীরের দৃষ্টি দেখে হালিমা খান মোলায়েম কণ্ঠে বললেন, মেঘের সাথে কথা বলবি? ফোন দিব ওকে? আবির বাড়ি কণ্ঠে বলল, এখন একটু ব্যস্ত আছি, পরে কথা বলবো, রাখছি, আল্লাহ হাফেজ। আবির সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে। মেঘ অবাক লোচনে আম্মুর মুখের পানে চেয়ে আছে। মোজাম্মেল খান স্বাভাবিক কণ্ঠে বললেন, মেয়েকে খাইয়ে দাও, ওষুধ খাওয়াতে হবে তো। হালিমা খান খাবার আনতে নিচে গেছেন। এই সুযোগে মেঘ ফোন হাতে নিয়ে আবিরের নাম্বারে কল দিল। 1বার 2বার নয়, টানা 6বার কল দিয়েছে, অথচ কল রিসিভ হচ্ছে না। আজ পর্যন্ত এমন ঘটনা কখনো হয়নি। আবির ফোন খোলা থাকলে আর ফোনের কাছে থাকলে মেঘের কল কখনো মিস হয় না, অথচ আজই তার ব্যতিক্রম ঘটছে। মেঘের বুকের ভেতর অজানা বই হানা দিচ্ছে। একটু পরেই বন্যা কল দিল। বন্যার সাথে 2-3 মিনিট কথা বলেছে, এর মধ্যে হালিমা খান খাবার নিয়ে আসছেন। হালিমা খান স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলেন, কে কল দিয়েছে? বন্যা। ও, মেয়েটা ওই দিন তোকে দেখতে হাসপাতালে গিয়েছিল, তো তোর অবস্থা খারাপ ছিল, তাই হয়তো বুঝতে পারিসনি। মেঘ উদাস ভঙ্গিতে জিজ্ঞেস করলো, বন্যা হাসপাতালে গেছিল? হ্যাঁ। মেঘ আস্তে করে বলল, ও। মেঘ রাতে ঘুমানোর আগ পর্যন্ত বেশ কয়েকবার আবিরকে কল দিয়েছে, অনেকগুলো মেসেজ দিয়েছে, কিন্তু আবির মেসেজ কল কোনো কিছুতেই রেসপন্স করছে না। বন্যা ভার্সিটি থেকে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে অল্প খেয়ে মেঘা দেখার জন্য বাসায় আসছে। মূলত তামিম, মিষ্টিরা সবাই আসার কথা ছিল, কিন্তু তানবীরের বইয়ে ওরা সাহস করতে পারেনি। বন্যা কিছু ফল আর মেঘের পছন্দের টুকিটাকি জিনিসপত্র নিয়ে আসছে। আজ তানবীর আগে থেকেই বাসায় ছিল। বন্যাকে ঢুকতে দেখে সোফা থেকে উঠে এগিয়ে এলো। বন্যা শান্ত স্বরে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, মেঘ কোথায়? তানবীর সালামের উত্তর দিয়ে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। বন্যা উপরে চলে গেছে। বাসায় আজ তেমন মানুষজন নেই। আকলিমা খান মিমার আদিকে নিয়ে ওনার এক আত্মীয়র বাসায় বেড়াতে গেছেন। দুপুরের পর হওয়ায় হালিমা খান, মালিহা খান দুজনেই ঘুমে। তানবীর কিছুক্ষণ সোফায় বসে হঠাৎ উঠে রান্না করে চলে গেছে। চা, নুডলস সাথে ফল কেটে প্লেটে সাজিয়ে নিয়েছে। মেঘের রুমের সামনে এসে কলা খাখানি দিয়ে বলল, আসবো? আসো। তানবীরের হাতে নাস্তা দেখে মেঘ হাম্মুকের মতো তাকিয়ে আছে। বন্যা চেয়ার থেকে উঠে হাত বাড়িয়ে একটা ট্রে নিয়ে টেবিলের উপর রাখলো, আর একটা তানবীর নিজেই রেখেছে। মেঘ আশ্চর্যিত নয়নে তাকিয়ে শুতালো, নাস্তা তুমি নিয়ে আসছো? তানবীর আস্তে করে বলল, হ্যাঁ। মেঘ দু চোখ প্রশস্ত করে জানতে চাইল, সত্যি? তানবীর ভ্রুকুচকে কিছুটা বাড়ি কণ্ঠে বলল, জি। বন্যা ও কপাল গটিয়ে তাকিয়ে আছে। মেঘ আস্তে করে জিজ্ঞেস করলো, আম্মু কোথায়?
বড় আম্মু ঘুমাচ্ছেন, তাই ডাকিনি। তানবীর চায়ের কাপে বন্যার দিকে এগিয়ে দিয়ে চাপা সরে জিজ্ঞেস করলো, চিনি হয়েছে কিনা দেখো। বন্যা চায়ের চুমুক দিতে দিতে মেঘ বলে উঠল, বন্যা চায়ে চিনি বেশি খাই। তানবীর মুখের ওপর জবাব দিল, জানি। বলে তানবীর থতমত খেয়ে উঠল। বন্যা মৃদু হেসে বলল, চিনি ঠিক আছে, ধন্যবাদ। মেঘ তানবীরের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে। বন্যার সামনে কিছু জিজ্ঞেস করবে কি না তাই ভাবছি। তানবীর মেঘের নজর খেয়াল করে ধীর কণ্ঠে বলল, আমি আসি। নাস্তা ভালো না লাগলে আমার কিছু করার নেই, আমি আন্তরিকভাবে দুঃখিত। আম্মু উঠলে আবার নাস্তা পাঠাবো না। তানবীর তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে গেছে। মেঘ তখনও সন্দেহ দৃষ্টিতে দরজার পানে তাকিয়ে আছে। অন্য কপাল গুটিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, তোর ভাই রান্নাও পারে? মেঘের ঠোঁট জোরে মুচকি হাসি, মাথা তুলিয়ে মেকি সরে বলল, নুডলস আর চাটাই কোনো রকমে করতে পারে। অন্য মৃদু হেসে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো, আবির ভাইয়ের সাথে কথা হয়েছে তোর? না। কেন? উনি আমার কলে রিসিভ করেন না। গতকাল আব্বু আম্মুর সাথে কথা বলছে। আম্মু আমাকে ফোনও দিতে চাইছিল, কিন্তু উনি কথা বলেননি। অন্য তপ্ত স্বরে বলল, ওনার সমস্যা কি? আমাকে ওয়ার্নিং দিয়েছিল আমি যেন ইচ্ছাকৃত নিজের ক্ষতি না করি। হয়তো সেই জন্যই রাগ করে কথা বলছেন না। অন্য গম্ভীর কণ্ঠে বলল, ভালো হয়েছে, তোর সাথে এমন করাই উচিত। মেঘ মন খারাপ করে বলল, তুই আমাকে এভাবে বলতে পারলি? তো কিভাবে বলবো? আগে উনি পাত্তাই দিত না, তবুও ওনার পেছন পেছন ঘুরতি। অথচ এখন উনি তোকে প্রাধান্য দিচ্ছে, তবুও তুই অনিয়ম করছিস। মেঘ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে শীতল কণ্ঠে বলল, আবির ভাইয়ের অনুপস্থিতিতে আমার মনের ভেতর যে জ্বর চলছে তা তোকে কিভাবে বুঝাবো? মাথায় 24 ঘন্টা একটা আশঙ্কা গুড়গুড় করছে। আমি কোনোভাবে শান্ত থাকতে পারছি না। বন্যা ঘন্টা দুয়েক মেঘের সাথে গল্প করেছে। এর মধ্যে মিষ্টিটাও বন্যার ফোনে ভিডিও কল দিয়ে মেঘের সাথে কথা বলেছে। কিছুক্ষণ পর হালিমা খান আবারও নাস্তা নিয়ে আসছেন। বন্যা বিপুল চোখে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, আন্টি, আমি নাস্তা খেয়েছি, আপনি প্লিজ এগুলো নিয়ে যান। হালিমা খান শক্ত কণ্ঠে বললেন, তানবীর হাবিজাবি কি দিছে, ওইগুলো খাইছো? নাও, এগুলো খাও। বন্যা অনুজ্ঞ কণ্ঠে বলল, ওনার রান্না খারাপ হয়নি। মেঘ আহ্লাদি কণ্ঠে বলল, আম্মু, ভাইয়া যেহেতু রান্না পারে, চলো ভাইয়াকে বিয়ে দিয়ে দেই। হালিমা খান প্রখর তপ্ত স্বরে বললেন, এ বাড়িতে বিয়ের নাম বলেও মুখ নিবি না। মেঘ ব্রুকুচকে জিজ্ঞেস করলো, কেন? এমনি। হালিমা খান চলে গেছে। বন্যা আরও কিছুক্ষণ বসে চলে যাওয়ার জন্য নিচে নামতেই মোজাম্মেল খানের সাথে দেখা। বন্যা ওনাকে দেখে সালাম দিল। মোজাম্মেল খান মিষ্টি করে হেসে সালামের উত্তর দিয়ে বললেন, বাসায় চলে যাচ্ছ? জি আঙ্কেল। সন্ধ্যা হয়ে যাচ্ছে, একা কিভাবে যাবে? যেতে পারবো, সন্ধ্যার আগেই পৌঁছে যাব, সমস্যা নেই। মোজাম্মেল খান গুরুবার কণ্ঠে বললেন, সমস্যা আছে। মেঘ যেমন আমার মেয়ে, তুমিও আমার মেয়ের মতো। এই সন্ধ্যাবেলা আমি আমার মেয়েকে যেমন একা ছাড়বো না, তেমনি তোমাকেও একা ছাড়তে পারবো না। মোজাম্মেল খান উচ্চস্বরে ডাকলেন, তানবীর। বন্যা খানিকটা ইতস্ত বোধ করছে। তানবীর নিজের রুম থেকে বেরিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, জি আব্বু। বন্যাকে ওনাদের বাসা পর্যন্ত দিয়ে আসো। তানবীর আশ্চর্য নয়নে তাকিয়ে শুকনো গলায় ডুব গিলল। মোজাম্মেল খান আবারও বললেন, নিয়ে যাবে কিনা? তানবীর স্বাভাবিক কণ্ঠে বলল, চাবিটা নিয়ে আসি। চলবে।